আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুমস মেথডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সুস্থ রেখে তোমাদের সামনে উপস্থিত করেছেন। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে। অলরেডি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রথম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। তো অ্যাসাইনমেন্টের খাতাটা যে তোমরা স্কুলে জমা দিবা, এই খাতাটার উপরে একটা পেজ লাগাইতে হয়। এই পেজটার নাম হচ্ছে কাভার পেজ। এই কাভার পেজ বা কভার পেজ, এই কভার পেজ তোমরা কোথায় পাবা, কিভাবে সংরক্ষণ করবে এবং কিভাবে লিখবা, এইটা নিয়ে অনেকের মাঝে জটিলতা আছে। তো এই জটিলতা দূর করার জন্য আমি একটি কাভার পেজ লিখে রেখেছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। লেখা আছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। এর নিচে লেখা আছে নিচের অংশ শিক্ষার্থীকে স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে, অর্থাৎ ইংরেজি লেটার ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই বাংলা লেটার এখানে ব্যবহার করা যাবে না। আর আমরা এখানে যতগুলো ইংরেজি লেটার ব্যবহার করব সবগুলাই অবশ্যই যেন ক্যাপিটাল হয়, স্মলার লেটার এখানে আমরা ব্যবহার করব না। এরপরে আমাদের লিখতে হবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। যেহেতু এটা প্রথম অ্যাসাইনমেন্ট বা পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট, এইখানে লিখছি 01। যদি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হইতো তাহলে আমরা লিখতাম 2, যদি তৃতীয় অ্যাসাইনমেন্ট হইতো তাহলে লিখতাম 3। এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো তোমাদের কোশ্চেনটাতে শিরোনামের কথা উল্লেখ করা আছে যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে 1 অধ্যায়ের, এদের আমি লিখে রেখেছি চ্যাপ্টার 1। আর নাম তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে ভৌত রাশি এবং পরিমাপ, কিন্তু বাংলা নাম তো লেখা যাবে না, ইংরেজি লিখতে হবে। তোমাদের বোর্ড বই ইংরেজি নামটা লেখা আছে, দেখিও। ইংরেজি নামটা আমি লিখে রেখেছি, অবশ্য তোমরা এটাও ইউজ করতে পারো। ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টস, বিষয় কোড ও বিষয়ের শিরোনাম এরপরে লিখতে হবে। তো পদার্থবিজ্ঞানের বিষয় কোড হচ্ছে 136। যদি রসায়ন হইতো তাহলে রসায়নের বিষয় কোড তোমরা দিতা, যে বিজ্ঞান হলে যে বিজ্ঞানের বিষয় কোড দিতা। এরপরে বিষয়ের নাম, এখানে যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা ঘরটার এখানে আমি লিখে রেখেছি ফিজিক্স। যেহেতু আমি পদার্থবিজ্ঞানের সলিউশন করব, এই জন্য আমি লিখে রেখেছি ফিজিক্স। তোমরা কেমিস্ট্রি সলিউশন করলে কেমিস্ট্রি লিখতে পারবা। এরপরে লেখা আছে শিক্ষা বোর্ডের নাম। তো তোমরা যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিবা তারা সে শিক্ষা বোর্ডের নাম লিখবা। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে কথা বলতেছি, এই জন্য আমি এখানে লিখে রেখেছি শিক্ষা বোর্ডের নাম দিনাজপুর। যদি তোমরা ঢাকা থেকে হও তাহলে শিক্ষা বোর্ডের নাম লিখবা ঢাকা। যদি কেউ রাজশাহী থেকে হও তাহলে শিক্ষা বোর্ডের নাম লিখবা রাজশাহী। এরপরে দেওয়া আছে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা ক্লাস 8-এ একটা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে যেয়েছি, ওই রেজিস্ট্রেশন কার্ডে 10টা ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, এটা তোমরা এখানে পূরণ করবা। এরপরে তোমাদের লিখতে হবে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম। তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নাম, তোমার পিতার নাম, তোমার মাতার নাম দেওয়া আছে ঠিক সেভাবে লিখতে হবে এবং সবগুলাই ক্যাপিটাল লেটার ইউজ করবা। এরপরে নিচে দেখো একটা বক্স দেওয়া আছে, এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই বক্সটা তোমরা কোনোভাবে দাগাদাগি করবা না, এটা তোমাদের শিক্ষক পূরণ করবে বা অফিস কর্তৃক পূরণীয়। এরপরে দেখো নিচে আরেকটা বক্স আছে, এই বক্সটাও তোমরা কোনো কিছু দাগাদাগি বা লেখালেখি করবা না, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করবে, এখানে তোমাদের কোনো কাজ নেই। তো এই হচ্ছে তোমাদের কাভার পেজ নিয়ে যত সমস্যা, মনে হয় এর পরবর্তীতে আর সমস্যা না হওয়ার কথা। তো আমরা মূল আলোচনায় প্রবেশ করি যে পদার্থবিজ্ঞানের 1 অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এই অ্যাসাইনমেন্টটা অনেক স্টুডেন্টের কাছে অনেক কঠিন হতে পারে বা মনে হতে পারে, কিন্তু আসলে কঠিন না। আমরা আগে প্রশ্নটা পড়ে নিই, তারপর আমরা সলিউশন করব। তো প্রশ্নটার এখানে দেখো, আমি একবার রিডিং পড়ি, তোমাদের কাছে কোশ্চেন থাকলে তোমরা দেখো, তোমরা একবার পড়ো তাহলে বুঝতে পারবা বা বুঝতে সহজ হবে। একটা প্রজেক্টর মডেল তৈরি করার জন্য তোমার মোটা 8 পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার বলে দাবি করেছেন।
মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার গুণন 75 সেন্টিমিটার, অর্থাৎ যে পাতাটা তোমাকে দিবে বা দিয়েছিল এই পাতাটার প্রস্থ হচ্ছে 65 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে, বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু পরিমাপ করা যায় না। আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড করা হয় না, অর্থাৎ যে ফিতাটা আছে ফিতাটা দিয়ে তোমরা 2 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা, এর কম পরিমাপ করা যাবে না। আর নিক্তি যে আছে রান্না কাজে ব্যবহৃত যে নিক্তি, এই নিক্তিটা দিয়ে তোমরা সর্বনিম্ন 20 গ্রাম ভর পরিমাপ করতে পারবা, এর কম পরিমাপ করা সম্ভব নয়। এরপরে বলছে যে তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম হয়, যা 20 গ্রামের গুণিতক, অর্থাৎ 20 সর্বনিম্ন নিক্তি দিয়ে সর্বনিম্ন পরিমাপ করা যাবে 20 গ্রাম, এরপরে পরিমাপ করা যাবে 40 গ্রাম, এরপরে যাবে 60 গ্রাম, অর্থাৎ এমন একটা ভর নিতে হবে যে ভরটা 20 দ্বারা ভাগ হয় বা ভাগ করলে দশমিক না থাকে বা বিভাজ্য হয়। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই, অর্থাৎ তোমার যে যন্ত্রগুলোর কথা এখানে উল্লেখ করছে এগুলাই ব্যবহার করতে হবে, এর বাইরে কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। তো ক নম্বর প্রশ্নটা ছিল কাগজের যে মান, এখানে দেখো আমি দাগায় রেখেছি কাগজের যে মান, কাগজের মানটা হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, যে একক দিয়ে মাপা হয়েছে তার মাত্রা কত, তাহলে মাত্রা নির্ণয় করতে বলছে। তো অ্যাসাইনমেন্টটা আমরা লেখা শুরু করব কিভাবে, আমি এখানে লিখে রেখেছি, দেখো তোমাদের সুবিধার জন্য তোমরা চাইলে এভাবে লিখতে পারো, কেউ যদি মনে করে যে এভাবে না লিখে আমি অন্যভাবে লিখবো তোমরা লিখতে পারবো, যদি এটাই যদি হুবহু লিখতে চাও কোনো সমস্যা নেই। তো দেখো এখানে আমি লিখে রেখেছি অ্যাসাইনমেন্ট এসএসসি 2021 সাবজেক্ট ফিজিক্স, এখানে আমি 1 লিখে রেখেছি যেহেতু এটা প্রথম অ্যাসাইনমেন্ট এই জন্য 1, বা পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট এই জন্য 1, উইক হচ্ছে ফার্স্ট। উত্তর ক নম্বরে দেওয়া আছে কাগজের মান ইকুয়াল 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তো পার মিটার স্কোয়ার মানে হচ্ছে -2, এটাকে আমি ভেঙে এইভাবে লেখা আছে এইভাবে লিখে রেখেছি, তোমরা চাইলে এইভাবে করতে পারো, এটা নাও লিখতে পারো। এখন আমাদের মাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে এখানে গ্রাম পার মিটার স্কোয়ার, তাহলে গ্রাম হচ্ছে ভর, ভরের মাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে, আর এখানে হচ্ছে মিটার স্কোয়ার মানে হচ্ছে কি যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে ভরের মাত্রা বড় হাতের এম, ম্যাস, এই ম্যাস শব্দটার প্রথম লেটার হচ্ছে এম, এই জন্য এখানে আমি ভরের মাত্রা নিছি এম। আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থ, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের লেন্থ, এই লেন্থের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে এল, বড় হাতের এল আমি নিয়েছি, তাহলে দৈর্ঘ্যের মাত্রা। তো দেখো যে অতএব কাগজের মানের মাত্রা হচ্ছে, এখানে গ্রাম পার মিটার স্কোয়ার আছে, তাহলে গ্রামটা হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, এই যে দেখো বড় হাতের এম, এম আমি বসাই দিয়েছি, তারপরে আছে মিটার স্কোয়ার, এই এমতে হচ্ছে মিটার অর্থাৎ কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এখানে দেখো আমি লিখে রেখেছি এল, তাহলে এল এখানে আমি বসাই দিয়েছি, এখানে ইনভার্স 2 আছে, ইনভার্স 2 আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি, মাত্রাগুলা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য এখানে আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি। এরপরে খ নম্বর প্রশ্নটা দেখো, খ নম্বর প্রশ্নটায় বলেছে কিলোগ্রামে মাপলে ওই মানের একক কী দাঁড়াবে, অর্থাৎ আমি যদি এই মানটাকে যদি আমি কিলোগ্রাম দিয়ে যদি পরিমাপ যদি করি, দেখো এখানে গ্রাম পার মিটার স্কোয়ার আছে, আমি গ্রাম নেব না, এবার কী নেব কিলোগ্রাম। তো দেখো যে দেওয়া আছে কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, তাহলে আমি গ্রামটা কি করব কেজি করব বা কিলোগ্রাম করব। তাহলে গ্রামটাকে কেজি বা কিলোগ্রাম করতে গেলে গ্রামের যে মানটা আছে মানটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমি ভাগ করেছি, দেখো গ্রামটা এখানে কেজি হয়ে গেছে, তাহলে দেখো এককটা কি আসছে যে কেজি পার মিটার স্কোয়ার। তাই কিলোগ্রামে মাপলে এই মানের একক হবে কেজি পার মিটার স্কোয়ার। আশা করি তোমরা ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। এরপর আমরা গ নম্বরে যাব। গ নম্বরের প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। গ নম্বরের প্রশ্নটা এখানে বলছে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, অর্থাৎ এ ব্যাপারে বলতে আমরা যে নিক্তিটা যে ব্যবহার করেছি এই নিক্তিটা দিয়ে আমরা যে ভরটা যে পরিমাপ করব এই ভরটা অবশ্যই 20-এর গুণিতক হতে হবে, অর্থাৎ যে ভরটা আমরা নিব এই ভরটা অবশ্যই 20 দ্বারা
যাতে ভাগ করা যায় বা বিভাজ্য হয় এরকম আমাকে একটা ভর নিতে হবে। তো এইটাই আমাদের নির্ণয় করতে বলতেছে। তাহলে একটা পেপারের ভর যদি 20 দিয়ে যদি বিভাজ্য যদি হয় তাহলে উত্তর হবে একটা পেপার নিতে হবে। যদি 10টা পেপার নিয়ে যদি ওই পেপারের ভরটা যদি 20 দিয়ে যদি বিভাজ্য যদি হয় তাহলে আমাদের উত্তর বা পেপারের সংখ্যা হবে 10। তো দেখো গ নম্বর প্রশ্নর সমাধানটা আমরা একটু দেখে নিই। তো গ নম্বরে দেখো যে দেওয়া আছে, তোমাদের উদ্দীপকে উল্লেখ করা আছে প্রতি খাতার সাইজ 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার। এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, যেহেতু এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করলে আমরা কী পাবো? ক্ষেত্রফল পাবো। অতএব প্রতি খাতার ক্ষেত্রফল প্রস্থ গুণন দৈর্ঘ্য আমরা গুণ করেছি, যেহেতু এটা সেন্টিমিটার এককে দেওয়া আছে তাহলে সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু এই এককটাকে আমাদেরকে সেন্টিমিটার রাখা যাবে না, এটাকে আমাদেরকে মিটারে রূপান্তরিত করতে হবে। তো দেখো 65 আর 75 গুণ করলে গুণফল আসবে 4875 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটারে। বর্গ সেন্টিমিটারটাকে আমাদেরকে বর্গমিটারে রূপান্তর করতে হবে। তো বর্গমিটারে রূপান্তর করতে গেলে এই সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটারের যে মানটা আছে এই মানটাকে আমাদেরকে 10,000 দ্বারা ভাগ করতে হবে, কারণ যে 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমি ভাগ করেছি, ভাগফল আমি পেয়েছি এককটা সেন্টিমিটার স্কোয়ারে ছিল, এটা মিটার স্কোয়ার হয়ে গিয়েছে এই পর্যন্ত। এরপরে দেখো যে এখানে কাগজের মান, এটাও তোমাদের উদ্দীপকে দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তো এই কথাটার মানে হচ্ছে যে 1 বর্গমিটার, অর্থাৎ মানে এই যে কথাটা আছে কথাটার মানে হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এই কথাটার মানে হচ্ছে 1 বর্গমিটার কাগজের ভর হচ্ছে এই যে 160 গ্রাম, 160 গ্রাম। তাহলে আমরা যে কাগজটা যে নিলাম এই কাগজটার ক্ষেত্রফল হচ্ছে কত? 0.4875 মিটার স্কোয়ার। তাহলে এত মিটার স্কোয়ার কাগজের ভর কত হবে এটা আমরা বের করে নিলাম। তাহলে দেখো আমরা দুইটা গুণ করেছি, গুণফল আসছে আমাদের 78 গ্রাম। তাহলে এই যে 78 গ্রাম এটা হচ্ছে একটা কাগজের ভর। তাহলে একটা কাগজের ভর হচ্ছে কত, বা একটা পেপারের ভর হচ্ছে কত? 78 গ্রাম। এটা কি 20 দ্বারা বিভাজ্য? অবশ্যই 20 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদেরকে 20 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে বের করব। যেহেতু নিক্তি দিয়ে 20 গ্রামের চেয়ে কম ভর পরিমাপ করা যায় না, অতএব কয়েকটি কাগজের এমন একটি ভর নির্ণয় করতে হবে। কয়েকটি, এটা হতে পারে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, হতে পারে যে কোনো একটি সংখ্যা হতে পারে, নির্ণয় করতে হবে যা 20 দ্বারা বিভাজ্য হয়। আবার 20 জোড় সংখ্যা, অতএব কাগজের সংখ্যা বিজোড় হতে পারে না। যেহেতু 20 জোড় সংখ্যা 20 দ্বারা আমরা ভাগ করব, সেহেতু যদি আমাদের ভাজ্য যদি বিজোড় যদি হয় তাহলে, আর ভাজক যদি জোড় যদি হয় তাহলে ভাগফল অবশ্যই কি আসবে? দশমিক। কিন্তু আমাদের দশমিক কোনো মান আনা যাবে না। এই জন্য আমরা যে কাগজের সংখ্যাগুলো নিব এই কাগজের সংখ্যাগুলো অবশ্যই জোড় হতে হবে, অর্থাৎ 2, 4, 6, 8, 10, 12 এরকম হতে পারে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে আমরা কাগজের সংখ্যা আমরা নির্ণয় করব। তো কাগজের সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব? কাগজের ভর এবং কাগজের সংখ্যা এই দুইটা সংখ্যা গুণ করে যে সংখ্যাটা 20 দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাটাই হচ্ছে। তো দেখো এর আগে আমি বললাম যে কাগজের সংখ্যা কখনো বিজোড় হতে পারে না। এই জন্য আমি এখানে দেখো যতগুলো কাগজের সংখ্যা নিয়েছি সবগুলো আমি জোড় নিয়েছি। প্রথমে 2, তারপরে 4, 6, 8, 10। তো দেখো 78 কাগজের ভর, একটা কাগজের ভর হচ্ছে কত? 78 গ্রাম। 78কে আমি 2 দ্বারা গুণ করছি, তাহলে দুইটা কাগজের ভর আমি পাবো 156, যা 20 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা গুণ করছি, এটাও 20 দ্বারা বিভাজ্য নয়। 6 দ্বারা গুণ করছি, এই যে গুণফল, এটাও 20 দ্বারা বিভাজ্য নয়। 8 দ্বারা গুণ করেছি 624, এটা হচ্ছে গুণফল, এই গুণফলও 20 দ্বারা বিভাজ্য নয়। এবার আমি 10 দ্বারা গুণ করেছি, গুণফল হচ্ছে 780, এই সংখ্যাটা 20 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই 780 এত গ্রাম ভর, এই ভরটা 20 দ্বারা বিভাজ্য। এই বিভাজ্য সংখ্যাটা হলো কয়টা কাগজের জন্য? 10টা কাগজ। তাহলে আমাদের ওই নিক্তিতে কাগজ যে পরিমাপ যে আমরা যে করব কমপক্ষে 10টা কাগজ নিতে হবে, তাহলে আমাদের পরিমাপ করা সম্ভব। তো দেখো আমি লিখে রেখেছি, অতএব সর্বনিম্ন 10টি কাগজ একসাথে কিনতে হবে, তাহলে ওই নীতি দ্বারা ভর পরিমাপ করা সম্ভব। আর আমার প্রশ্নটা আমরা একটু দেখে নিই। এখানে বলছে যে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, এই কথাটার মানে হচ্ছে যে কাগজের যে মানটা এই মানটা অবশ্যই হবে 119.5 গ্রাম পার মিটার স্কোয়ার থেকে 120.5 গ্রাম পার মিটার স্কোয়ারের মধ্যে, এর কম বা বেশি হইলে হবে না, মধ্যবর্তীতে হতে পারে। তারপরে বলছে এখানে চূড়ান্ত ত্রুটির মান
0.5 একক তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। আমরা যে ওই নিক্তিকে ব্যবহার করে রান্নার কাজে যে ব্যবহৃত যে করছিলাম নিক্তি, ওই নিক্তি ব্যবহার করে যে আমরা যে কাগজের মানগুলো যে পরিমাপ যে করব, এই কাগজের মানগুলো শতকরা কত পার্সেন্ট নির্ভুলভাবে পরিমাপ করা যাবে এটা আমাদের বের করতে বলছে। তো দেখো এই প্রশ্নের উত্তরটাও খুব সহজ। ঘ নাম্বার দেওয়া আছে কাগজের সবচেয়ে ছোট মান, এটা তোমাদের ঘ নাম্বার প্রশ্নটাতে উল্লেখ করা আছে, এবং কাগজের সবচেয়ে বড় মান এটা দেওয়া আছে 120.5 গ্রাম পার মিটার স্কোয়ার, আর ছোটো মানটা দেওয়া আছে 119.5 গ্রাম পার মিটার স্কোয়ার। আবার ঘ নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে চূড়ান্ত ত্রুটি ইকুয়াল 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার। আমাকে নির্ণীত মান নির্ণয় করতে হবে, তাহলে নির্ণীত মান এটা আমাকে তো দেওয়া নাই, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে। এই জন্য আমি ধরে নিছি যে ধরে নির্ণীত মান ইকুয়াল এক্স গ্রাম পার মিটার স্কোয়ার। এখন সূত্র কি বলে, আমরা জানি চূড়ান্ত ত্রুটি ইকুয়াল নির্ণীত মান মাইনাস ছোটো মান। তো চূড়ান্ত ত্রুটি দেখো এই যে আমাদের এখানে দেওয়া আছে 0.5, চূড়ান্ত ত্রুটির জায়গায় আমি বসেছি 0.5, ইকুয়াল আছে ইকুয়াল নির্ণীত মান এক্স, এই যে এক্স মাইনাস আছে মাইনাস, আর ছোটো মান দেখো ছোটো মান এই যে এখানে আমি দাগায় রেখেছি 119.5, এই মানটা এদিকে দেখো বিয়োগ আকারে আছে, এই যে বিয়োগ, এই যে বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে থাকার কারণে এটা আমি বাম দিকে পার করেছি, তাহলে এটা বিয়োগ আকারে থাকার কারণে এটা এদিকে এসে যোগ হয়েছে। তাহলে 0.5 যোগ 119.5 দুইটা যোগ করলে আমরা মান পাবো 120। অতএব এক্স ইকুয়াল হচ্ছে কত 120 গ্রাম পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এক্স অর্থাৎ হচ্ছে নির্ণীত মান। এখন এই নির্ণীত মানকে ব্যবহার করে আমাদেরকে নির্ণয় করতে হবে যে আসলে আমরা কতটুকু সূক্ষ্মভাবে ওই নিক্তি দিয়ে কাগজগুলোর ভর আমরা পরিমাপ করতে পারবো। তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে আপেক্ষিক ত্রুটি। তো দেখো আমি লিখে রেখেছি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি বাই নির্ণীত মান, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আশা করি তোমাদের মুখস্থ আছে। তো চূড়ান্ত মান একটু আগে আমরা দেখলাম যে 0.5, আর নির্ণীত মান আমরা বের করলাম 120, এটা আমরা ভাগ করছি, ভাগফল আমি পেয়েছি 0.004167। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটিটা যে আমি পাইলাম, এখন এর শতকরা মান আমাকে নির্ণয় করতে হবে। অতএব নির্ণীত মানে শতকরা মান মানে ওই মানটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এই যে আপেক্ষিক ত্রুটি, এই যে ত্রুটিটা আমি লিখে রেখেছি, একে আমি 100 দ্বারা গুণ করছি, দেখো এই যে পার্সেন্ট মানে হচ্ছে শতকরা। তাহলে এটাকে আমি গুণ করলে কত পাবো 0.4167%। তো আসলে আমাকে তো বের করতে বলছে যে শতকরা কত ভাগ সূক্ষ্ম বা নির্ভুল হবে পরিমাপটা, এটা আমাদের নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা এখানে নির্ণয় করেছি কি শতকরা ত্রুটি। তাহলে শতকরা মানে 100 থেকে যদি আমরা এই ত্রুটিটা যদি বিয়োগ যদি করি, তাহলে ওই নিক্তি দ্বারা পেপারগুলোকে শতকরা কত ভাগ নির্ভুলভাবে পরিমাপ করা যাবে এটা নির্ণয় করা সম্ভব। এজন্য আমি লিখছি যে অর্থাৎ নির্ণীত মানে শতকরা সূক্ষ্ম বা নির্ভুল ইকুয়াল 100 মাইনাস, এই দেখো শতকরা ত্রুটিটা আমি দিয়েছি, এটা বিয়োগ করেছি, এই বিয়োগ করলে আমি মানটা পেয়েছি 99.58%। এটা হচ্ছে উত্তর। যে আসলে আমি যদি ওই নিক্তিটা দ্বারা যদি পেপারগুলোকে পরিমাপ যদি করি, তাহলে আমি শতকরা 99.58% নির্ভুলভাবে আমি পরিমাপ করতে পারবো। অতএব উত্তর এটা। আশা করি ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের অ্যাসাইনমেন্ট সম্পর্কে যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও। আজকে এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।